আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আন্টি নিজেকে উঁচু করে জাহিনের মুখ বরাবর হয়। জাহিনের মুখের উপরে আশ্রে পড়ছে আন্টির উত্তপ্ত শ্বাস। জাহিন ভুরু কুচকে নাই, কি করতে চাইছে কি এই মেয়ে? অয়ন্তীর চোখ বন্ধ করে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে লাজ লজ্জা পেছনে ফেলে দিয়ে জাহিনের গলে টুপ করে চুমু খেয়ে দূরে সরে যায়। জাহিন তড়িৎ বেগে চোখ মেলে তাকায়। এই মুহূর্তে কি করলো অয়ন্তী এটা? জাহিন হতবাক হয়ে তাকিয়ে রইল মাথা নিচু করে থাকা অয়ন্তীর দিকে। জাহিন বাম হাতটা নিয়ে যায় অয়ন্তীর চুমু দেওয়ার স্থানে। এদিকে অয়ন্তী এমন একটা কাণ্ড ঘটিয়ে নিজেও অবাকের শেষ চূড়ায় পৌঁছে গেছে। চোখ মুখ খিচে বন্ধ করে রইল। এবার জাহিন কি ভাববে তাকে? ইস, অয়ন্তীর এই কাজের দ্বারা জাহিনের নির্জীব হয়ে থাকা অনুভূতিগুলা যেন তরতর করে সতেজ হয়ে উঠছে। এই বেসামাল অনুভূতিগুলা আর সামনে রাখা পসিবল নয় তার জন্য। এবার অয়ন্তীকে এই ভার নিতে হবে। সে অপরাধ করেছে, এবার অপরাধের শাস্তিও পেতে হবে তাকে। জাহিনের শীতল হাত দুটো রোবটের ন্যায় অয়ন্তীর উষ্ণ গালে রাখলো। অয়ন্তী মুচড়ে উঠল জাহিনের শীতল ছোঁয়া পেয়ে। শ্বাস ভারী হয়ে আসছে, গলা শুকিয়ে আসছে, হাঁসফাঁস লাগছে তার। জাহিন অয়ন্তীর মুখটা উপরে তুলে এক নজরে তাকিয়ে রইল। অয়ন্তী চোখ বন্ধ করে রেখেছে। তার ষষ্ঠ ইন্দ্রিয় নানান কিছুর আভাস দিচ্ছে মনের মাঝে। ঠান্ডায় আর লজ্জায় অয়ন্তীর ঠোঁট জোড়া তিত্তির করে কাঁপছে। ভুরুযুগলের মাঝে সূক্ষ্ম ভাঁজ পড়ে আছে তার। তিত্তির করে কাঁপতে থাকা অয়ন্তীর ঠোঁট জোড়া যেন জাহিনকে আরো বেশি আকৃষ্ট করছে। জাহিন একটা ঘোরের মাঝে পড়ে গেছে। এই গভীর ঘোর থেকে বেরিয়ে আসা যেন অসহনীয় হয়ে দাঁড়িয়েছে। জাহিন ঢোক গিলে আবেশে চোখ বন্ধ করে অয়ন্তীর কাঁপতে থাকা ঠোঁটের দিকে অগ্রসর হয়। অয়ন্তীর ঠোঁটের ভাঁজে নিজের ঠোঁট দ্বারা আঁকড়ে ধরলো। অয়ন্তী আনমনে এক হাত দ্বারা জাহিনের টি শার্ট খামচে ধরলো আর অন্য হাত দিয়ে জাহিনের গলা পেঁচিয়ে তার চুল খামচে ধরলো। জাহিন এক প্রকার পাগলের ন্যায় আচরণ করছে। বা হাত দিয়ে অয়ন্তীর কোমর আঁকড়ে ধরে নিজের সাথে শক্ত করে চেপে ধরলো। শান্ত শ্বাস প্রশ্বাস অশান্ত হতে শুরু করলো। জাহিনের বেসামাল হাতের ছোঁয়া অয়ন্তীর সারা শরীরে বিচরণ হতে শুরু করলো। অয়ন্তীর চোখ মুখ শক্ত করে খিচে বন্ধ করে রইল। জাহিন থামে, ধীরে ধীরে অয়ন্তীর কাছ থেকে সরে আসে। অয়ন্তী চোখ বন্ধ করে রয়েছে। দুজনে জোরে জোরে শ্বাস ফেলছে। জাহিনের ঘোর যেন এখনো কাটেনি সে। এক পলক অয়ন্তীকে দেখে পুনরায় অয়ন্তীর অধরে নিজের অধর মিলিয়ে দেয়। অধরে অধর মিলিত অবস্থায় জাহিন অয়ন্তীকে বিছানায় শুয়ে দেয়। নিজের বেসামাল অনুভূতিগুলা নিকড়ে দিচ্ছে অয়ন্তীর শরীরের ভাঁজে ভাঁজে, শীতল হাতের স্পর্শ এঁকে দিয়ে। জাহিনের পাগলামিতে অয়ন্তী প্রথমে সায় না দিলেও এখনো সায় দিতে শুরু করলো। জাহিন পেয়ে বসলো, উম্মাদের মতো চুমু খেতে লাগলো। জাহিন ঠোঁট ছেড়ে বউয়ের গলার মাঝে নিজের মুখ ডুবিয়ে অজস্র চুমুর বর্ষণ দিয়ে যাচ্ছে অয়ন্তীর সঙ্গে। পাগল প্রায় জাহিনকে সামলাতে পারছে না অয়ন্তী। এমনিতেই তার শরীর ক্লান্ত, আর তার উপরে জাহিন এমন পাগলামো করছে যেটা অয়ন্তী আর সহ্য করতে পারছে না। সে বড্ড ভুল করে ফেলেছে এই ঘুমন্ত বাক্যে জাগিয়ে তুলে। জাহিন অয়ন্তীর বুক থেকে শাড়ির আঁচলটা সরাতে নিলে কিছু একটা ভেবে থেমে যায়। জোরে জোরে শ্বাস নিচ্ছে সে। কি করছিল এতক্ষণ সে আবেগের বশীভূত হয়ে? অয়ন্তীর উপর দিয়ে আজ এত বড় ধকল গেছে আর সে কিনে এভাবে? জাহিন শটান অয়ন্তীর উপর থেকে সরে আসলো। অয়ন্তী প্রাণ ভরে শ্বাস নিল। দম বন্ধ হয়ে আসছিল তার। জাহিন নিজেকে তটস্থ করলো। একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে আজ। জাহিন ঘাড় ঘুরিয়ে অয়ন্তীর দিকে তাকালো। অয়ন্তী আগের ন্যায় বিছানায় পড়ে রইল চোখ বন্ধ করে। জাহিন তপ্ত নিঃশ্বাস ছেড়ে দুহাত দিয়ে চুল খামছে ধরলো ক্রোধে। উঠে চলে যেতেও পারছে না অয়ন্তীকে একা রেখেও। জাহিন ঢোক গেলে অয়ন্তীর উপরে হালকা ঝুঁকে কণ্ঠ খাদে নামিয়ে বলে, অয়ন্তী। অয়ন্তী ঠোঁটে ঠোঁট চেপে চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। জাহিন অয়ন্তীর ঠোঁটের কোণে বৃদ্ধাঙ্গুল রেখে আলতো করে ছুঁয়ে দিয়ে বলে, সরি, একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি, কিন্তু দোষ কিন্তু আপনার। ওভাবে যদি চুমুটা না দিতেন আমাকে, তাহলে এমনটা হতো না। কিন্তু আমি নিজেকে যথেষ্ট নিয়ন্ত্রণে রেখেছিলাম, আপনি আমায় উস্কে দিয়েছেন। অয়ন্তীর লজ্জায় মন চাইছে মাটি ফাঁক করে গভীরে চলে যেতে। নিয়ন্ত্রণে রেখেছিল, ভালো কথা, তা বলে এভাবে বলতে হবে কথাটা সে উস্কে দিয়েছে। সে তো গান গাওয়ার পরিবর্তে চুমুটা দিয়েছিল। কি জানতে এমনটা হবে? জাহিন মৃদু হেসে অয়ন্তীর ঠোঁটের নিচে ছোট্ট করে চুমু দিয়ে অয়ন্তীকে নিজের বুকে এনে বলে, ঘুমান এবার, অন্য আরেক রাতে পুরো কাজটা কমপ্লিট করবো, কেমন? অয়ন্তী চোখ বড় বড় করে তাকায়। অন্য আরেক রাতে পুরো কাজটা কমপ্লিট করবে মানে কি? কি করার কথা বলছে এই লোক?
অয়ন্তী মুখ তুলে জাহিনের দিকে তাকায়। জাহিন তা দেখে অয়ন্তীর এলোমেলো চুলগুলো কানে গুজিয়ে দু চোখের পাতায় হাত রেখে ফিচেল স্বরে বলে, চোখ বন্ধ করে ঘুমান। অয়ন্তী মাথাটা নুয়ে নেয়। জাহিন মুচকি হেসে অয়ন্তীর চুলের ভাঁজে হাত বোলাতে শুরু করে। রাত 2টো বাজে। সাকত ভিলার কলিং বেল বেজে ওঠে। সদর দরজা খুলে দেয় সাকত বাড়ির গিন্নি পাপিয়া সুলতানা। যুবকটি এক পলক মহিলার দিকে তাকিয়ে বাইরের জুতা না খুলে ভেতরে প্রবেশ করে। পাপিয়া সুলতানা দরজা লাগিয়ে কণ্ঠে তেজ এনে বলেন, দাঁড়াও লাবিব। থেমে যায় যুবকটির পদাচরণ। পাপিয়া সুলতানা ছেলের সামনে সে গম্ভীর গলায় বলেন, কোথায় ছিলে তুমি? লাবিব তাচ্ছিলের হাসি হাসে। পাপিয়া সুলতানা তা দেখে বলেন, তুমি হাসছো? তুমি জানো তোমাকে নিয়ে কতটা টেনশনে থাকি? কোথায় থাকো না না থাকো তা কিচ্ছু বলে যাও না তুমি। এমনকি কল করলেও কল পর্যন্ত ধরো না। কোথায় ছিলে তুমি এত রাত অবধি? লাবিব শান্ত গলায় বলল, আপনাকে বলতে বাধ্য নই আমি কোথায় ছিলাম। লাবিব, আমি তোমার মা হই, ভুলে যেও না। ভুলে যায়নি তো, ভুলে যাওয়ার প্রশ্নই আসে না। যে মা নিজের সন্তান কিসে ভালো থাকবে, কিসে আনন্দ থাকবে সেটার কথা বিবেচনা করে নাই, সেই মাকে কি করে ভোলা যায়? আমি যা করেছি তোমার ভালোর জন্যই করেছি। লাবিব নিঃশব্দে হেসে বলে, তাই? কিন্তু আপনি আমার ভালো করতে গিয়ে খারাপ করে দিয়েছেন। আমাকে দেখে কোন দিক থেকে মনে হচ্ছে আপনি ভালো কাজ করেছেন বলবেন একটু? লাবিব দেখো, যা হওয়ার হয়ে গেছে। মেয়েটা বিয়ে করে সুখে সংসার করছে এখন। সেই সুখের সংসারটা আমার সাথে করতে পারতো। বিয়ের দিন তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল লাবিব। লাবিব গাড়ির রিংটা ছুঁড়ে ফেলে দিয়ে চিৎকার করে বলে ওঠে, অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট, তাতে অয়ন্তের কোথায় দোষ ছিল? ও একটা অপয়া লাবিব। ওর মা আর দাদু ওর জন্যই মারা গেছেন। মা হয়ে চাইবো না ওই মেয়েটার জন্য তোমার কোনো ক্ষতি হোক। কিন্তু এখন মনে হচ্ছে অয়ন্তী না, আপনি অপয়া। আপনি আমার জীবনটা তছনছ করে দিয়েছেন। প্রতিনিয়ত আমি এক অসহায়ত যন্ত্রণা ভোগ করি। বেঁচে থেকেও আমি একটা প্রাণহীন বস্তুর মতো আছি। মা ছেলে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে ঘর থেকে বেরিয়ে আসেন শায়েম সাকওয়াত। কি হচ্ছে কি এসব? লাবিব অবলীলায় বলে, আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করুন। কথাটা বলেই লাবিব সিঁড়ি বেয়ে নিজের ঘরে চলে যায়। শায়েম সাকওয়াত স্ত্রীকে বলেন, সম্পূর্ণ দোষটা তোমার পাপিয়ার। তুমি ছেলেটাকে এমন হতে বাধ্য করেছো। আমি ছেলের বিয়ে দিব। দেখো পারে কিনা। কথাটা বলে শায়েম সাকওয়াত চলে যান। পাপিয়া সুলতানা সোফায় বসে পড়েন। সে কি ভুল করে ফেলেছে? না, সে ভুল করেনি। সে যা করেছে ঠিক করেছে। ওই মেয়ে অপয়া না হলে দ্বিতীয় বিয়েতে এত এত নাটকীয়তা হয় কি করে? লাবিব নিজের ঘরে এসে ধপ করে চিত হয়ে বেডে শুয়ে পড়ে। আজ যখন অফিসের কাজ শেষ করে অফিস থেকে বেরিয়েছিল, তখন হঠাৎ করে মাঝ রাস্তায় একটা পরিচিত কণ্ঠে চিৎকার শুনে সে চমকে যায়। পরক্ষণে বুঝতে পারলো এই কণ্ঠের মালিকটাকে। তারপরে শুরু হলো সে কালো গাড়িটাকে ফলো করা, আর এরপর অয়ন্তীকে উদ্ধার করার কাজে সফল হওয়া। সফল হয়ে অয়ন্তীকে হারিয়ে ফেলে শেষ মুহূর্তে। আচ্ছা, অয়ন্তী এখন কি করছে? নিশ্চয়ই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। কবে দেখা হবে আবার তাদের? লাবিব শোয়া থেকে উঠে দাঁড়িয়ে কয়েক কদম হেঁটে এগিয়ে যায় বড় একটা পেন্টিং এর সামনে। তার সামনে হাস্যোজ্জ্বল চেহারা অয়ন্তী বসে রয়েছে। এই পেন্টিংটা সে নিজে হাতে এঁকেছে। লাবিব পেন্টিংটার উপরে হাত রেখে বলে, তুমি কি জানো অয়ন্তী, তুমি যখন প্রাণ খুলে হাসো তখন তোমাকে কতটা অপূর্ব লাগে দেখতে। কথাটা বলে কিয়ৎক্ষণ থেমে বলে, আচ্ছা, তোমার একবারও আমার কথা মনে পড়ে না? ভুলে গেছো আমাকে, তাই না? সমস্যা নেই, মনে করিয়ে দেব তোমায় কে ছিলাম আমি। বন্ধ ঘর। ঘরের আসবাবপত্র বলতে 3টা বড় আলমারি, তা ফাইল দিয়ে ভর্তি, আর বিভিন্ন ধরনের রাজনৈতিক ব্যানার, পোস্টার রয়েছে, আর শোখানেক প্লাস্টিকের চেয়ার রাখা। তার মাঝে কাঠের শক্ত চেয়ারের সাথে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে মানিক, মুখে মাস্কিং টেপ মারা। মানিকের থেকে কিছুটা দূরে রাসেল আর মাসুম দাঁড়িয়ে আছে। রাসেল চিন্তিত মুখে তাকিয়ে আছে মানিকের দিকে। মাসুম রাসেলের চিন্তিত মুখ দেখে বলে, কিরে রাসেল ভাইবার, কি ভাবছিস? ভাবছি ভাই এর সাথে কি করবে। কি আর করবে? কিচ্ছুই করবে না। না রে, মাসুম ভাইয়ের উপর ভীষণ ক্ষেপে আছে। দেখলি না গত রাতে কি করলো ওর সাথে?
এসব মনে পড়লেই আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। মাসুম রাসেলের হাত দেখতে দেখতে বলে। দেখে দেখি তোর গায়ে কয়টা কাটা দিয়েছে? রাসেল নিজের হাতটা সরিয়ে বলে। উফ মাসুম, ওইটা তো কথার কথা। কথার কথা বলিস কেন শালা? এর মাঝে জাহিন এসে হাজির হয়। তার হাতে একটা সাদা রঙের চতুর্ভুজ আকৃতির একটা বক্স। মাসুম জাহিনের কাছে এসে প্রশ্ন করে, ভাই এর ভেতরে কি আছে? জাহিন ডান হাত বক্সটা বাঁ হাতে নিয়ে বলে, কিছু না, তোরা বের হ ঘর থেকে। রাসেল আর মাসুম এক পলক জাহিনের দিকে তো আরেক পলক মানিকের দিকে তাকিয়ে চুপচাপ বের হয়ে যায়। সকলে ঘর থেকে বের হতে জাহিন ঘরের দরজা বন্ধ করে দেয়। কায়েব গাড়ি পার করে এসে ঘরের ভেতরে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে নিলে সবাইকে ঘরের বাইরে দেখে বলে। কি হলো? মাসুম হাই তুলতে তুলতে বলে, কি আর হবে, ভাই আমাদের আউট করে দিয়েছে। কায়েব চোখ ছোট ছোট করে বলে, স্বীকার করেছে কে কাজটা করতে বলেছে ওকে। রাসেল বলল, আচ্ছা কায়েব, ভাইয়ের হাতে যে একটা বক্স, ওটা কিসের বক্স? জানি না। ও আচ্ছা। জাহিন দুইটা প্লাস্টিকের চেয়ার এনে মানিকের সামনে রাখে। একটা চেয়ারের উপরে হাতে রাখা বক্সটা রেখে অন্য চেয়ারটাতে নিজে বসে। মানিক ভয়ে ভয়ে জাহিনের দিকে তাকিয়েছে। কি করবে তার সাথে এখন জাহিন, আর এই বক্সটাতে বা কে আছে? জাহিন শব্দ করে শ্বাস ফেলে বক্সটার উপরে হাত রেখে বলে, এই বক্সটাতে কি থাকতে পারে অনুমান করতো? কথাটা বলে জাহিন হৃদয়ের কুচকে মানিকের দিকে তাকিয়ে বলে, ও তুই কি করে বলবি? তুই তো আর জানিস না এর ভেতরে কি আছে। আর কথাও তো বলতে পারবি, আচ্ছা, আর কথাও তো বলতে পারবি না, কারণ মুখে টেপ লাগানো। ঠিক আছে, আমি তোকে দেখিয়ে দিচ্ছি বক্সটার ভেতরে কি আছে। জাহিন বক্সটা খুলতে মানিকের চোখ দুটো বড় বড় হয়ে যায়। বক্সটার ভেতরে নানা রকমের ধারালো অস্ত্র আর তার পাশে চিকিৎসা করার সরঞ্জাম। মানিকের চোখে ফুটে ওঠে আতঙ্কের চাপ। ভীত চোখে মানিক জাহিনের দিকে তাকালো। জাহিন এই অস্ত্রগুলা দিয়ে কি করবে তার সাথে? জাহিনের মুখে বাঁকা হাসি। মানিক এত বছর পর জাহিনের সম্পর্কে যা যা শুনেছে তা যেন এই মুহূর্তের মাঝে মিথ্যা মনে হচ্ছে জাহিনের চেহারা দেখে। এ যেন অন্য এক জাহিন। মানিক ভয়ে শুকনো ঢোক গিলল। জাহিন বক্সটা থেকে দুইটা গ্লাভস বের করে হাতে পড়তে পড়তে বলে, নিশ্চয়ই ভাবছিস এই ধারালো অস্ত্রগুলো দিয়ে কি করব? সিম্পল, তোকে কুচি কুচি করব যদি আমার প্রশ্নের উত্তর না দিস। মানিকের চোখ লাল হয়ে গেছে। কি বলছে এসব? কিছু বলতেও পারছে না। জাহান কি সত্যি তার হাত পা কেটে নেবে, নাকি যদি সঠিক উত্তর না দেয়? জাহান হাতে গ্লাভস পরে অস্ত্রগুলো নাড়াচাড়া করতে লাগলো। একবার কেচি তো আরেকবার ছুরিতে হাত দিয়ে সেটা পরখ করছে। জাহিন একটা ধারালো কেচি হাতে তুলে নিয়ে মানিকের দিকে তাকালো। মানিক গোঙাচ্ছে, বাঁচার জন্য আকুতি করছে, কিন্তু জাহিন এসবের পাত্তা না দিয়ে মানিকের কনিষ্ঠ আঙুলটা আকস্মিক ধরে ক্যাচ করে কেচি দিয়ে কেটে নেয়। মানিক চাইলেও চিৎকার করতে পারছে না। ব্যথায় যন্ত্রণায় গলাটা মুরগির মতো ছটফট করছে। চোখ দিয়ে অনবরত গড়িয়ে পড়ছে পানি। জাহিন মাবিজের কাটা আঙ্গুলটা স্যাবলন দিয়ে ধুয়ে ব্যান্ডেজ করে দিতে দিতে বলে, নিশ্চয়ই ভাবছিস কেন তোর আঙ্গুলটা কেটেছি। আচ্ছা, মানুষের শরীরের মাঝে সবচেয়ে কোন অঙ্গটা প্রিয় জানিস? আমার মতে দুটো হাত মানুষের খুব প্রিয় অঙ্গ। এই হাত দুটো না থাকলে মানুষ কাজ করতে পারতো না, খেতে পর্যন্ত পারতো না। অবশ্যই মানুষের প্রত্যেকটা অঙ্গই খুবই ইম্পর্টেন্ট, কিন্তু হাত পা ছাড়া বড্ড অচল। ঠিক তেমনি তোরা আমার প্রিয় জিনিসটার উপরে হাত দিয়েছিস, এর জন্য তোর একটা আঙুল কেটে নিলাম আমি। এই একটা আঙুল কেটেছি, এটা তো কিছুই না। মন চাইছে তোর শরীরের প্রত্যেকটা অঙ্গকে কেটে নদীতে ভাসিয়ে দিতে। জাহিনের কথা শুনে মানিক নিজেকে গুটিয়ে নেয়। আঙ্গুল ব্যান্ডেজ করে জাহিন মানিকের দিকে তাকায়। মানিকের সারা শরীর কাঁপছে ভয়। এটা ভাবে জাহিন এবার কি করবে। মানিকের কাছে জাহিনকে একজন সাইকো মনে হচ্ছে। নিজেই তার আঙ্গুল কেটে দিয়েছে, আবার নিজেই ব্যান্ডেজ করে দিচ্ছে। জাহিন পুনরায় কেচিটা মানিকের অনামিকা আঙ্গুলে ধরে বলে, এবার আর হুট করে আঙ্গুল কেটে নিব না। প্রশ্ন করব, সেই প্রশ্নের সঠিক উত্তর দিলে তোর আঙ্গুল অক্ষত থাকবে, কিন্তু ভুল উত্তর দিলে 1 সেকেন্ডও ব্যয় করবো না। ঠাস করে তোর আঙ্গুল কেটে নিব। কি বলেছি বুঝতে পেরেছিস? মানিক জোরে জোরে মাথা ঝাঁকায়, যার অর্থ সে জাহিনের সকল প্রশ্নের সঠিক উত্তর দেবে। জাহিন গম্ভীর গলায় বলে, ঠিক আছে, তাহলে বল, তোদেরকে কে হায়ার করেছিল আমার বউকে কিডন্যাপ করার জন্য? জাহিন মানিকের মুখে টেপ সরাতেই মানিক হাঁপাতে হাঁপাতে বলে, খলিল তালুকদার। ওই মেয়র খলিল তালুকদার বলেছে। এসবের প্রমাণ আছে তোর কাছে? আছে, আমার ফোনে সমস্ত কল রেকর্ড আছে।
জাহিন সোজা হয়ে বসে হুমকি দেওয়ার স্বরে বলে, ঠিক আছে, যদি কোনো প্রমাণ না পাই তোকে পরে দেখে নেব। উঠে দাঁড়িয়ে চলে যেতে নিলে পুনরায় জাহিন নিজের কোমর বাঁকিয়ে মানিকের মুখোমুখি হয়ে ঠান্ডা গলায় বলে, যদি কোনো ভুল করিস তাহলে এর পরের বার হাতের আঙুল নয়, তোর গলা কাটবো আমি। জাহিন ঘর থেকে বের হয়ে যায়, কিন্তু একজোড়া চোখ জানালার ফাঁক দিয়ে এখন তাকিয়ে আছে, মুখে তার রহস্যময় হাসি। জানালা থেকে সরে এসে বাঁকা হেসে বলে, ইস, বেচারা খলিল তালুকদার, এবার মনে হয় তার বাঁচার চান্স খুবই কম। আমাকে ধরা এত সহজ নয় মিস্টার জাহিন। নিজের দোষ কি করে অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে হয় সকলের সামনে, এই ভালাভুলা সেজে থাকা ছেলেটা খুব ভালো করেই জানে। খলিল তালুকদার মিটিংয়ে ব্যস্ত আছেন। হঠাৎ করে ফোনে মেসেজ আসার শব্দ হয়। মিটিংয়ে ব্যস্ত থাকার কারণে মেসেজ আসার শব্দ আর নিজের কান পর্যন্ত পৌঁছায়নি। মিটিং শেষ হওয়ার পর নিজের ফোন চেক করে দেখেন ভয়েস মেসেজ এসেছে, সেটাও জাহিনের নাম্বার থেকে। খলিল তালুকদার ভুরু কুঁচকে মেসেজটা ওপেন করে ফোনের স্পিকারটা কানের কাছে এনে যা শুনে তাতে খলিল তালুকদারের চোখের মণিদ্বয় স্বাভাবিকের চেয়ে বড় বড় হয়ে যায়। উত্তেজনার বসে থেকে উঠে দাঁড়িয়ে পড়েন, ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছেন। শরীরের রক্ত গরম হয়ে গেছে। কি শুনলে মাত্র এটা? খলিল তালুকদার তাড়াতাড়ি করে জাহিনের নাম্বার ডায়াল করে, কিন্তু জাহিন কল ধরে না। খলিল তালুকদার পরপর 7-8 বার কল করেন, কিন্তু জাহিন সে প্রথমবারের মতো কল ইগনোর করে। খলিল তালুকদারের বুঝতে বাকি নেই জাহিন যে ইচ্ছে করে তার কল ধরছে না। জাহিন কল না ধরাতে খলিল তালুকদার অন্য আরেকটা নাম্বার থেকে কল করেন। 2-3 বার রিং হতেই অপর পাশের লোকটি কল ধরতে খলিল তালুকদার ব্যস্ত গলায় বলেন, তুমি কোথায় আছো? জাহিন আমাকে একটা ভয়েস মেসেজে পাঠিয়েছে যেখানে আমি ওর বউয়ের কিডন্যাপের ব্যাপারে কথা বলছি। তুমি তো বলেছিলে জাহিন আমাদের হাতের নাগালে পাবে না, তাহলে ওর কাছে এমন ভয়েস মেসেজ আসলো কি করে? তুমি কি ওই মানিককে মারতে পারোনি? ফোনের অপর পাশের লোকটি চাপা গলায় বলে, আমি সত্যিই দুঃখিত, কিন্তু আমি অনেক চেষ্টা করেছি মানিককে মারতে, কিন্তু পারি না। আর মানিকের ফোনটা আমার আগেই ওদের হাতে পড়ে গেছে, তাই আমি সব তথ্য মুছে ফেলার আগেই ওরা হাতের কাছে পেয়ে গেছে সব তথ্য। আর আপনাকে যে জানাবো সেটা সঠিক সময় পাইনি। খলিল তালুকদার পাগলের ন্যায় বলেন, তাহলে এখন আমি কি করব? জাহিন যদি ভয়েস কলটা নিয়ে থানায় যায় তাহলে বুঝতে পেরেছো কি হবে? জাহিন এখনো থানায় যায়নি এই ভয়েস কল নিয়ে, হয়তো সে আপনারই অপেক্ষা করছে। আপনি একটা কাজ করুন, জাহিনের সাথে দেখা করে সবটা মিটিয়ে নিন। মানে জাহিনের সাথে দেখা করে তার হাতে পায়ে ধরে নিজের সম্মানটা বাঁচিয়ে নিন। এটা আমি করতে পারবো না। তাহলে জেলে যাওয়ার জন্য প্রস্তুতি নিন। না, আমি চলে যাব না। তাহলে যেটা বলছি সেটা করুন। বলেই কল কেটে দেয়। খলিল তালুকদার ধপ করে চেয়ারে বসে পড়েন। এবার কি করবেন কিচ্ছু বুঝতে পারছেন না। জাহিনের হাতে পা ধরেই সবটা মিটিয়ে নিতে হবে যত সম্ভব তাড়াতাড়ি, না হলে এই নির্বাচন থেকে তাকে সরে তো যেতেই হবে, আর সাথে জেলের ভাতও খেতে হবে, যেটা উনি কখনোই মানতে পারবেন না। জাহিন ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে। তার ফোনে একের পর এক কল আসছে, আর সে সেটা আনন্দের সহিত দেখে যাচ্ছে। নুহাস তা দেখে মজার ছলে বলে, ভাই এবার তো খলিল তালুকদারের কলটা ধরা দরকার। এতবার কল করছেন লোকটি, কল না ধরলে মনে কষ্ট পাবেন তো। জাহিন ফোনটা উল্টো করে রেখে দিয়ে শব্দ করে হেসে বলে, তোর কি মনে হয় খলিল তালুকদার শুধু আমাকে কল দিচ্ছে? একদমই না হয় আমার পার্টি অফিসে আসার জন্য রওনা দিয়ে ফেলেছে। জাহিনের কথা বলতে দেরি হলো, মাসুমের এসে বলতে দেরি হলো না যে খলিল তালুকদার এসেছে। জাহিন মাসুমের কথা শুনে বলে, আসতে দে। খলিল তালুকদার জাহিনের কেবিনে ঢুকে হুঙ্কার ছেড়ে বলেন, তুমি আমাকে কি পাঠিয়েছো এসব? জাহিন, তুমি কি ভেবেছো আমি বুঝতে পারবো না? এগুলো তোমার সাজানো পরিকল্পনা আমাকে ফাঁসানোর জন্য? এমন ভয়েস অহরহ বানানো যায়? জাহিন বসা অবস্থায় দুহাত বুকের মাঝে বেঁধে গম্ভীর গলায় বলে, এমন ভয়েস অহরহ বানানো যায় যেহেতু, তাহলে আপনি তো ভয় পাচ্ছেন কেন? যে ভয়ের চোটে একেবারে আমার পার্টি অফিসে চলে এসেছেন। ভয়? আমি কোনো ভয়টাই পাচ্ছি না। আমি এটা ভাবছি তুমি কতটা নিচু মনের, যেমন একটা নিচু মনের পরিকল্পনা করেছো আমাকে নির্বাচন থেকে সরানোর জন্য। ঠিক আছে, তাহলে প্রমাণ করুন যে এই ভয়েসটা আপনার না, অন্য কেউ আপনার গলার স্বর নকল করে বানিয়েছে। যদি প্রমাণ করতে না পারেন তাহলে আমি এটা থানায় দেব, আর আপনাকে জেলের ভাতও খাওয়াবো। খলিল তালুকদার ঢোক গিললেন। এটা যে সত্যি নিজের গলার স্বর এটা খলিল তালুকদার খুব ভালো করে জানেন, তাই গলার স্বর পরিবর্তন করে বলেন,
দেখো জাহিন, আমি কোনো প্রকার সমস্যা চাই না, আমি চাই একটা সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন হোক। জাহিন চিবিয়ে চিবিয়ে বলে। সেটা আমিও চাই, কিন্তু আপনি বারবার সেটা হতে দিচ্ছেন না। নানা রকমের অপকর্ম করে যাচ্ছেন, এমনকি আমার স্ত্রীকে এই অপকর্মের থেকে বাদ দেননি, তাকেও এনে সংযুক্ত করেছেন। দেখো জাহিন, যা হওয়ার হয়ে গেছে। কেউ আমাদের মাঝে ভুল বোঝাবুঝি করার জন্য এমনটা করছে। জাহিন নিঃশব্দে হেসে বলে। আমি এতটাও বোকা নই যে এটা বুঝতে পারবো না কে এর পেছনে আছে। আমি সেই ভয়েসটা থানায় দিব না যতক্ষণ না আপনি কোনো অপকর্ম করুন। তাই আপনাকে ওয়ার্নিং করছি, ভালো হয়ে যান, আর একটা সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন হোক আগামীতে। খলিল তালুকদার কিচ্ছু না বলেই চলে যান। বেশি কথা বললে যদি উল্টাপাল্টা কিছু বলে ফেলে আর জাহিনের মেজাজ বিগড়ে গিয়ে যদি থানায় গিয়ে দিয়ে দেয় তার ভয়েসটা, তাহলে সব শেষ। আর একবার যেহেতু জাহিন বলেছে সে থানায় ভয়েসটা দিবে না, তার মানে দিবে না। আর এবার অন্যভাবে সবটা সামলে নিতে হবে। খলিল তালুকদার যেতেই নুহাস চিন্তিত গলায় বলল, ভাই, খলিল তালুকদার কিভাবে ছেড়ে দেওয়াটা কি ঠিক হলো? ওনাকে যদি পুলিশ অ্যারেস্ট করেও তাহলে কয়েকদিন পরে উনি জামিনে বের হয়ে যাবেন, আর এরপরে আবার আমার পরিবারের কোনো ক্ষতি করতে উঠে পড়ে লাগবে। কিন্তু যতক্ষণ আমার হাতে এই অস্ত্রটা আছে ততক্ষণ এই খলিল তালুকদার কিছু করতে গেলেও দুবার ভাববে। তাই ওনাকে পুলিশে না দেওয়াটাই আমি ঠিক মনে করলাম। ধরিত্রী জুড়ে অন্ধকার নেমে এসেছে। গধূলি বেলা পেরিয়ে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু সন্ধ্যা হওয়ার পর থেকে আকাশ জুড়ে মেঘের দেখা মিলেছে। থেমে থেমে বিদ্যুৎ চমকাচ্ছে। শীতকাল এমন বৃষ্টির আসার আভাস দেখে সবাই খানিকটা অবাক হয়েছে। জাহিন সমস্ত কাজ শেষ করে বাড়ি ফিরতে ফিরতে বেজে যায় রাত 11টা। বাড়িতে কল করে আগে থেকে বলে দিয়েছে তার জন্য যেন কেউ না খেয়ে অপেক্ষা করে, সে খেয়ে ফিরবে। বিশেষ করে জাহিনের এই বার্তা অয়ন্তীর জন্য ছিল, অয়ন্তী যেন তার জন্য অপেক্ষা না করে। সদর দরজা কাজের লোক খুলে দেয়। জাহিন রুমে এসে দেখে অয়ন্তী পড়ছে। জাহিনের আসার শব্দ শুনে অয়ন্তী এক পলক জাহিনের দিকে তাকিয়ে পুনরায় পড়ায় মনোযোগ দেয়। জাহিনও কিছু না বলে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। বাইরে থেকে বৃষ্টি পড়ার টুপটাপ শব্দ ভেসে আসছে। সন্ধ্যা থেকে বিদ্যুৎ চমকাতে চমকাতে রাত 11টার দিকে বৃষ্টি নামলো। অয়ন্তী সন্ধ্যা থেকে বৃষ্টির অপেক্ষায় ছিল। অবশেষে অয়ন্তীর অপেক্ষার অবসান হলো। অয়ন্তী পড়ার টেবিলে ছেড়ে উঠে ব্যালকনিতে আসলো। বৃষ্টি তার ভীষণ প্রিয়। বৃষ্টি পড়ার এই টুপটাপ শব্দটা যেন নিজেকে বড্ড আকৃষ্ট করে। খুব ইচ্ছে করছে বৃষ্টিতে ভিজতে, কিন্তু এমনিতে ঠান্ডা, তার উপরে যদি বৃষ্টিতে ভিজে নিশ্চিত শরীর খারাপ হবে। কিন্তু নিজের অবাধ্য মনকে অয়ন্তী নিয়ন্ত্রণ করতে পারল না। হাত বাড়িয়ে বৃষ্টির পানি ছুঁয়ে দিল। বৃষ্টির ঠান্ডা পানির ছোঁয়া পেতেই শরীর শিরশির করে উঠল তার। মৃদু বাতাসের বেগে বৃষ্টির ছিটে এসে অয়ন্তীর সারা গায়ে বাড়ি খাচ্ছে। ঠান্ডা লাগছে, কিন্তু তারপরেও মেয়েটা ঠায় দাঁড়িয়ে রইল। চোখ বন্ধ করে বৃষ্টির শব্দ শুনছে আর ভেজা মাটির ঘ্রাণ প্রাণ খুলে নিচ্ছে। জাহিন ওয়াশরুম থেকে বের হয়ে দেখে অয়ন্তী রুমে নেই। গেল কোথায় মেয়েটা এই রাতে? জাহিনের নজর পড়ল জানালার দিকে। খোলা জানালা দিয়ে বৃষ্টি এসে ভিজে একাকার হয়ে যাচ্ছে রুম। জাহিন টাওয়ালটা রেখে থাই গ্লাস টেনে দেয়। ব্যালকনির দরজাটা লাগানোর জন্য ব্যালকনির দরজার কাছে আসতেই থমকে যায় জাহিন। চোখ জোড়া আটকে যায় সামনে দাঁড়িয়ে থাকা রমণীর দিকে। হতভম্ব হয়ে তাকিয়ে রইল আদের দিকে সে। এমনি কি পাগল হয়ে গেছে নাকি? শীতের মাঝে বৃষ্টিতে ভিজছে, শরীর খারাপ করবে না তো? জাহিন রেগে মেগে কিছু বলতে গিয়েও থেমে যায়। এক অজানা শক্তি তার কথা বলার শক্তি কেড়ে নিয়েছে যেন। এক দৃষ্টিতে তাকিয়ে রইল অয়ন্তীর দিকে। মনের মাঝে উথাল পাথাল হতে শুরু করলো। সামনে দাঁড়িয়ে থাকা রমণীকে কাছে পাওয়ার বাসনা জেগে উঠছে মনের মাঝে তরতার করে। জাহিন নজর সরিয়ে জিহ্বা দ্বারা নিজের ঠোঁট ভিজিয়ে পুনরায় তাকায় অয়ন্তীর দিকে। অয়ন্তীর খেয়াল নেই জাহিন যে ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে। সে চোখ বন্ধ করে বৃষ্টি উপভোগ করতে ব্যস্ত। জাহিনকে টানছে অয়ন্তী নামের মেয়েটি। তাকে টানছে প্রতিনিয়ত, যেভাবে টানে ঠিক সেভাবে। জাহিন ধীর পায়ে হেঁটে অয়ন্তীর পেছনে এসে ছুঁই ছুঁই হয়ে দাঁড়ায়। নিজের গায়ের সাথে কিছু লাগাতে অয়ন্তী তড়াক করে চোখ মেলে তাকিয়ে পেছন ফিরে জাহিনকে দেখে সরে যেতে নিলে জাহিন দুহাত গ্রিলের উপরে রেখে অয়ন্তীকে নিজের বাহুডোরে আটকে নেয়। অয়ন্তী চুপচাপ দাঁড়িয়ে রইল। জাহিন ভরাট কণ্ঠে বলে, বৃষ্টি বুঝি পছন্দ আপনার? অয়ন্তী মাথা নাড়িয়ে উপর নিচ করলো। জাহিন চুপ করে রইল। কারো মুখে কোনো রাও নেই। এই ঠান্ডার মাঝেই দুজনে দাঁড়িয়ে রইল। হুট করে বৃষ্টির মাত্রা কমে এসেছে। আকস্মিক বড়সড় একটা বজ্রপাত হলো। অয়ন্তী ভয়ে জাহিনের দিকে ফিরে জাপটে জড়িয়ে ধরলো জাহিনের কোমর। এভাবে জড়িয়ে ধরাতে জাহিন দুপা আনমনে পিছিয়ে যায়। জাহিন থমকে গিয়ে অয়ন্তীর দিকে তাকায়। তার এক হাত অয়ন্তীর পিঠের উপরে। অয়ন্তী ধীরে ধীরে মুখ তুলে জাহিনের দিকে তাকায়। দুজনে দৃষ্টি মিলিত হলো। অয়ন্তী সরতে নিলে জাহিন বাধা দেয়। দুজনের মাঝে 1 ইঞ্চিও ফাঁক নেই। জাহিন তর্জনী আঙ্গুল দিয়ে অয়ন্তীর গালে লেপটে থাকা চুলগুলা সরিয়ে দেয়।
অয়ন্তী আবেশে চোখ বন্ধ করে নেয়। অয়ন্তী জাহিনের উত্তপ্ত নিঃশ্বাস কপালে অনুভব করছে। পরপর অনুভব করলো জাহিনের উষ্ণ ঠোঁটের ছোঁয়া। অয়ন্তী খামচে ধরলো জাহিনের টি শার্ট। অয়ন্তীর বৃষ্টিতে ভিজে থাকা রসালো ঠোঁটের দিকে জাহিনের নজর পড়ল। জাহিন মোহগ্রস্ত হয়ে শব্দ করে অয়ন্তীর ঠোঁটের নিচে চুমু খেয়ে অয়ন্তীর কপালে কপাল ঠেকিয়ে থেমে থেমে বলে, অয়ন্তী, আমি না সত্যি আজ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো না। আমি আপনাকে চাই, যতটা চাইলে আপনার গভীরে যেতে পারবো ঠিক ততটা চাই। বৃষ্টি ভেজা রাত। বৃষ্টির গোলাকার ফোঁটা টুপটাপ শব্দ করে নীল রঙের থাই গ্লাসের উপরে এসে পড়ছে। নিস্তব্ধ রাতে বৃষ্টির শব্দে চারদিক মুখরিত হয়ে আছে। থাই গ্লাসের উপরে বৃষ্টির ফোঁটা পড়ে তার পানি ছুঁয়ে ছুঁয়ে পড়ছে। নিচে তার দিকে স্থির চোখে তাকিয়ে আছে যারা। বাহিরের ঝড় না বইলেও যারার মনের ভেতর ঝড় বইছে। যে ঝড় কেউ দেখছে না, শুধু সেই ঝড়ের অসহনীয় ব্যথা অনুভব করছে যারা। বারবার দীর্ঘশ্বাস ফেলছে এটা ভেবে, নুহাসের মনে অন্য কেউ আছে, অন্য কোনো নারী আছে। কে সেই নারী? কে সেই ভাগ্যবতী যে নুহাসের হৃদয়ে তার নাম লিখে নিতে সক্ষম হয়েছে? যারা নিজের অধর কামড়ে চোখ বন্ধ করে নেয়। গাল বেয়ে গড়িয়ে পড়ে নোনা জল। বুকটা ফেটে যাচ্ছে তার। এত কষ্ট কেন একতরফা ভালোবাসায়? যারা হাঁটু ভাঙিয়ে নিচে বসে ডান হাত দিয়ে বুকের বাঁ পাশটা শক্ত করে চেপে ধরে। কেন নুহাসের প্রতি সে আসক্তি হয়েছে অবুঝের মতো। আজ যদি নুহাসের প্রতি আসক্তি না হতো তাহলে হয়তো এতটা যন্ত্রণা সইতে হতো না তাকে। কিন্তু নুহাসের চোখে যে সে স্পষ্ট তার জন্য গভীর ভালোবাসা দেখেছে, তাহলে কি সেই ভালোবাসা নিছকই মিথ্যে ছিল? সে ভুল দেখেছে। 4 দিন আগের ঘটনা। যারা একটা ফেক ফেসবুক অ্যাকাউন্ট আছে, এটা প্রায় 1 বছর আগে সে খুলেছিল বান্ধবীদের দেখা দেখি। বান্ধবীরা সকলে মিলে তাদের বয়ফ্রেন্ডকে ফেক অ্যাকাউন্ট দিয়ে চেক করে দেখবে তাদের মনে অন্য কেউ আছে কিনা। সেই সুবাদে যারাও খুলে অ্যাকাউন্ট, কিন্তু কাউকে চেক করার জন্য নাই। ওই যে কথাই আছে না, দেখা দেখি রঙে ঘরদোর ভাঙে, তেমনটা যারার হয়েছিল। কিন্তু এই ফেক অ্যাকাউন্ট যে এভাবে কাজে লাগবে সেটা সে ভাবেনি। পড়ালেখা করার সময় হঠাৎ করে মনে হলো যারা নুহাসকে ফেক অ্যাকাউন্ট দিয়ে একটু বাজিয়ে দেখা যাক। নুহাস বাড়িতেই আছে, তাই এতটাও ব্যস্ত নেই আপাতত। যারা নুহাসকে মেসেজ রিকোয়েস্ট দিল, সাথে ফ্রেন্ড রিকোয়েস্টও। যারা ভেবেছিল নুহাস হয়তো রেসপন্স করবে না। 8 ঘন্টাও পেরিয়ে গেছে, নুহাস রেসপন্স করেনি। তার মানে নুহাস আর রেসপন্স করবেই না। যারা ফোনটা রেখে দুটো অঙ্ক শেষ করতে টুম করে উঠে ফোন। যারা ফোনটা নিয়ে যা দেখে তাতে যারা হতবাক হয়ে যায়। যারার ভাবনাকে নুহাস মিথ্যা প্রমাণ করে দিয়ে মেসেজ করছে, তাকে আর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্টও করেছে। কত বড় সাহস! যারা চোখ ছোট ছোট করে বলে, ছেলের ভাব দেখো, টাস করে মেসেজ দিয়ে ফেললো, আবার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্টও করেছে। মেয়েদের আইডি দেখলেই প্রেম উতলে পড়ে না? দাঁড়া, হচ্ছে তোর। যারা নুহাসকে নানা ধরনের মেসেজ করলো, নুহাসও সেই সকল মেসেজের অ্যান্সার দিল অবলীলায়। যারা কাঁদো কাঁদো ফেস করে বলে, ইয়া আল্লাহ, এই ছেলে আমার সাথে রসি রসে কথা বলছে, না জানি অন্যান্য মেয়েদের সাথে কিভাবে কথা বলে। পরক্ষণে নিজের মুখ স্বাভাবিক করে মোক্ষম প্রশ্নটা করলো যারা নুহাসকে, বলছিলাম আপনার কি প্রেমিকা আছে? না মানে বলতে ইচ্ছে হলে বলবেন, না হলে বলার কোনো দরকার নেই। আসলে আমাদের বন্ধু মহলে তা নিয়ে কথা হয়, এই আর কি। কেটে যায় 10 মিনিট, নুহাসের রিপ্লাই আসে না। যারা বারবার ফোন চেক করছে আর রিফ্রেশ করছে মেসেঞ্জার। যারা অপেক্ষার অবসান ঘটলো, নুহাস মেসেজ দিয়েছে। নুহাসের মেসেজটা দেখার সাথে সাথে যারার হাত থেকে ফোনটা নিচে পড়ে যায়। ঠোঁটের কোণে হাসিটুকু বিলীন হয়ে যায় নিমেষে। যারা ভেবেছিল নুহাস হয়তো বলবে না তার কোনো প্রেমিকা নেই, কিন্তু নুহাস বলেছে তার প্রেয়সী আছে আর তাকে সে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। যারা চোখে মুখে বিশ্বাস আর অবিশ্বাসের ছাপ ফুটে উঠেছে। ঠায় বসে রইল চেয়ারে। নুহাসের করা মেসেজটা যেন বিশ্বাস করতে চাইছে না। নুহাস কি সত্য বলেছে নাকি তার সাথে মজা করেছে? কিন্তু একটা অপরিচিত মেয়ের সাথে কেন মজা করবে? তার মানে এই কারণটা যেন নুহাস তাকে এত অবহেলা করে। বর্তমান যারা উঠে দাঁড়িয়ে ফোনটা হাতে নিয়ে দেখে 11:30 বাজে। তার প্রমাণ চাই নুহাস যে সত্য বলছে সেটার প্রমাণ চাই তার। আর সেটার প্রমাণ একমাত্র পাওয়ার উপায় হলো নুহাসের ফোন। নুহাসের ফোনে নিশ্চয়ই কোনো না কোনো প্রমাণ থাকবে। তার জন্য নুহাসের ফোনটা আগে হাতে পেতে হবে। আর সেটা আজ রাতের মাঝে সে হাতে পাবে। যতক্ষণ না এটা সত্য না মিথ্যা জানতে পারছে ততক্ষণ সে মানসিক শান্তি পাচ্ছে না। মানসিক শান্তি পাওয়ার জন্য তাকে একটা রিস্ক নিতেই হবে। জাহিনের আকুতি ভরা কণ্ঠ শুনে অয়ন্তী থমকে গেছে। এতটা আকুতি ভরা কণ্ঠ নিয়ে কোনো পুরুষ তার স্ত্রীকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করতে পারে তা জানা ছিল না। দুজনের মুখে উত্তপ্ত নিঃশ্বাস আশ্রে পড়ছে। জাহিন অপেক্ষায় অয়ন্তীর অনুমতি পাওয়ার। অয়ন্তীর দম বন্ধ হয়ে আসছে, হাঁসফাঁস লাগছে।
সারা সর্বাঙ্গে ঢেউ খেলে যাচ্ছে। আন্টি চোখ তুলে জাহিনের পানে তাকালো। দুজনের চোখের মিলন ঘটলো। জাহিন নিঃশক্ত চোখে আন্টির পানে তাকিয়ে আছে, অপেক্ষায় আছে এক অমৃত সুধা পান করার। আন্টি প্রাণ ভরে শ্বাস নিয়ে চোখ বন্ধ করে পায়ের পাতা উঁচু করে জাহিনের ঠোঁটে স্পর্শ করলো। জাহিন যেন নিজের দেহে প্রাণ ফিরে পেল। নিজের বাঁ হাত আন্টির গালে আর ডান হাত কোমরে রেখে নিজের ধারে এনে ডুবে গেল আন্টির মাঝে। দীর্ঘ এক চুম্বনে আবদ্ধ হলো দুজনে। জাহিন ঠোঁট ছেড়ে নিজের ঠোঁট নিয়ে যায় আন্টির ঘাড়ে চিবুকে। আন্টি খামচে ধরে জাহিনের শার্ট। জাহিন আন্টির আরো গভীরে যেতে নিবে, সাথে সাথে আন্টি জাহিনের বুকে দুহাত রেখে ঠেলে দূরে সরিয়ে দেয়। লজ্জায় আর এক মুহূর্ত ব্যালকনিতে না থেকে যত দ্রুত পায় সম্ভব রুমের ভেতরে চলে আসে। জাহিন মুস্কি হেসে তর্জনী দ্বারা ঠায় ঠোঁট মুছে ব্যালকনির দরজা লাগিয়ে রুমে আসে। আন্টি ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়িয়ে বুকে হাত রেখে জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছে। জাহিন ধীর পায়ে হেঁটে এসে আন্টির পেছনে চুই চুই হয়ে দাঁড়ালো। আন্টির অর্ধভেজা চুলগুলা পিঠ থেকে সরিয়ে দেয়। মস্ত্রে উঠলো আন্টির তলপেট। জাহিনের উষ্ণ ছোঁয়া নিজের পিঠে পেতে শিউরে উঠলো আন্টির সমস্ত কায়া। খামছে ধরলো পরিহিত শাড়ি। জাহিন অয়ন্তীর দুবাহু ধরে নিচের দিকে ফেরায়। অয়ন্তীর চোখ বন্ধ। জাহিন অয়ন্তীর বন্ধ দু চোখের পাতায় শব্দ করে চুমো বসিয়ে মোহগ্রস্ত গলায় বলে,